দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি, চলুন দেখে নেই। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় দলের গোলরক্ষক ও অধিনায়ক হিসেবে দীর্ঘদিন মাঠে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার সময়ে ফুটবল মাঠে এবং দলে শৃঙ্খলা, আত্মবিশ্বাস আর নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এই ক্রীড়াবিদ। মাঠে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও অনুপ্রেরণার প্রতীক। 2003 সালে সাফ ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন তিনি। তরুণ প্রজন্মের কাছে ফুটবলে আজও এক রোল মডেল এই গোলকিপার ফুটবলার। কিন্তু তার গল্প শুধু মাঠের নয়, রাজনীতির ময়দানেও তিনি সমান সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক বিশ্বাসের কারণে একাধিকবার কারাবরণ করেছেন, তবু থেমে যাননি। তার ভাষায়, দেশের জন্য জীবন বাজি রেখে খেলেছি মাঠে, এখন দেশ ও মানুষের জন্য লড়ছি রাজনীতিতে। দুই ময়দানের এই সংগ্রামী মানুষ, যিনি একদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনের সাহসী নেতৃত্ব। আমাদের আজকের দ্য হট সিটের অতিথি আমিনুল হক। আমিনুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে, কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা শুনছিলাম বায়োতে, এবং আমাদের ছোটবেলায় এবং আমাদের বড়বেলায় দুই বেলারই জনপ্রিয় ফুটবলার যারা ছিল, তার মধ্যে আপনি অন্যতম। আপনার দু হাতের কল্যাণেই আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এখন যে ফুটবল, আপনার সময়কার যে সোনালী সময় ছিল, এই ফুটবলের সোনালী সময় কি হারিয়ে গেছে, নাকি হামজা চৌধুরীদের হাত ধরে আবারও ফিরবে? আসলে আমরা যখন 90 দশকের পরে আমাদের ফুটবল কেরিয়ার শুরু করি, তখন কিন্তু বাংলাদেশ ফুটবলের একটি রমরম অবস্থা ছিল। তখন আমরা আমাদের কায়সার হামিদ, সাব্বির ভাই, কানন ভাই, পনির ভাই, আলফাজ, জুয়েল রানা, আরমান মিয়া, এদের মতো লেজেন্ডারি ফুটবলারদেরকে দেখে কিন্তু আমরা ফুটবলে উৎসাহিত হয়েছি এবং প্রত্যাশা করেছি যে আমরাও কোনো একদিন বাংলাদেশ ফুটবল টিমে খেলব। দীর্ঘ এই পথ চলাতে আমাদের কখনো আমরা ভালো রেজাল্ট করেছি, আমরা কখন হয়তো বা পারিনি। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ফুটবলের যে ইতিহাস, এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে 99-এ আমরা যেটা নেপালে সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছিলাম, এবং আমরা 2003 সালে আমরা ঢাকার মাটিতে আমাদের যে বহুল কাঙ্ক্ষিত সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছিলাম, এবং সেটি ফাইনালে ট্রাইব্রেকারে গিয়ে আমরা আলহামদুলিল্লাহ আমি একটি সেভ করেছিলাম এবং আমাদের সুজন আপনার গোল করেছিল পেনাল্টি শুট আউটে। তো ওইটার পরে কিন্তু আমাদের পরবর্তীতে যেই বিষয়টি আসছে, যে দীর্ঘ আমাদের এই ফুটবল ক্যারিয়ারে দেখা গেছে যে আপনার 2010-এ গিয়ে আবার আমরা গোল্ড মেডেল পেয়েছি। এই যে 10-এ গিয়ে গোল্ড মেডেল পাওয়ার পর থেকে আমরা, যেটাও কিন্তু ঢাকার মাটিতে আমরা পেয়েছি, এবং এরপর থেকে কিন্তু আপনার বাংলাদেশের ফুটবলে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই রকম কোনো ভালো রেজাল্ট, কাঙ্ক্ষিত যে সফলতা, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এবং আমাদের রিসেন্টলি আমরা বছর খানিক ধরে বা আমরা যে বাংলাদেশের ফুটবলে যে আমরা দেখেছি কিছুদিন আগে হামজা চৌধুরীর আগে যেমন জামাল ভুঁইয়া, তারপর অন্যান্য অনেকেই এসেছিলেন। পরবর্তীতে আমাদের হামজা চৌধুরী আসার পরে কিন্তু একটি নবজাগরণ তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবল, এবং নবজাগরণের মাধ্যমে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী, সামিদ সোম বা অন্যান্য যারা, ফাহমিদুল, অন্যান্য যারা ফুটবলার বাংলাদেশ দলে যোগদান করেছে, এটি অত্যন্ত পজিটিভ একটি সাইন। এবং আমি মনে করি যে এই যে হামজা চৌধুরীকে কেন্দ্র করে ফাহমিদুল বা সামিদ সোম বা অন্যান্য যারা বাংলাদেশি খেলোয়াড় রয়েছে, যারা বিদেশে দীর্ঘদিন অবস্থান করেছেন, যে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে তারা যে এখন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, এটাকে ধরে কিন্তু আমাদের ফুটবলটাকে অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সেটাকে ধরে রাখার জন্য আমাদের দেখা যায় যে অনেক সময় রেজাল্ট অনেক বড় কিছু নির্ভর করে। তো সেখানে আন্তর্জাতিকভাবে আমরা আমাদের যে রেজাল্টগুলো, বিশেষ করে আমাদের যে খেলাধুলার যে একদম রেগুলার একটা যে বেইজ, এবং সেই রেগুলার বেইজে দেখা যাচ্ছে যে
আমাদের আন্তর্জাতিক রেজাল্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু বাংলাদেশের দর্শক এবং খেলোয়াড়রা অনেক বেশি উৎসাহিত হয়, ফেডারেশন সবাই কিন্তু উৎসাহিত হয়। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই ধারাবাহিকতা কিন্তু যে সবসময় একরকম থাকবে বিষয়টা কিন্তু এরকম না। আমরা কখনো জিতবো, কখনো হারবো, হেরে গেলে যাতে আমরা হতাশ হয়ে না যাই, এই বিষয়টা আমি মনে করি যে আমাদের যারা দর্শক রয়েছেন, আমাদের যারা খেলোয়াড় রয়েছেন, আমাদের যারা অফিসিয়াল রয়েছেন, তাদের কাছে আমি আহ্বান করব, খেলায় হার জিত থাকবে, হেরে গেলেই কিন্তু আমরা সব কিছু হারিয়ে ফেললাম, বিষয়টা এরকম না। এখন এই হেরে যাওয়ার পিছনে আমাদের কোথায় কোথায় ল্যাকিংসগুলো রয়েছে, কোথায় কোথায় আমাদের দুর্বলতাগুলো রয়েছে, সেগুলো আমরা কাটিয়ে উঠে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আমরা দেখেন আমাদের হংকংয়ের সাথে যদি আমরা রিসেন্টলি ম্যাচের যে কথাটি বলি, সেটা আমরা ঢাকার মাঠে 4-3 হেরে গেছি। এবং দেখেন আপনার অ্যাওয়ে ম্যাচে কিন্তু আমরা গিয়ে বাংলাদেশ ফুটবল টিম 1-1 গোলে ড্র করেছে। আমরা একসময়, আমরা এটা বোধহয় 2008 বা 9-এর দিকের কথা, তখন আমাদের কোচ সম্ভবত বাবলু ভাই ছিলেন। আমরা কিন্তু হংকংয়ের মাটিতে আমরা পিছিয়ে পড়েও কিন্তু 3-2 তখন উইন করেছিলাম হংকংয়ের এগেনস্টে। তা আমাদের এই যে ফুটবলের যে ধারাবাহিক একটি যে আন্তর্জাতিকভাবে যে একটি ভালো রেজাল্ট, এটা অনেক বেশি ইন্সপায়ার করে দর্শকদের, আমাদেরকে, ফুটবলারদেরকে। সো আমরা যেহেতু নতুনভাবে চিন্তা করছি, হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলে যে একটি নবজাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণটা যাতে কোনো কারণেই যাতে নষ্ট না হয়ে যায়। না, ধরুন ভালো ভালো ফুটবলার দলে অনেকগুলো ভালো ফুটবলার এসেছে এবং তারা ভালো খেলছেও, কিন্তু শুধুমাত্র তো ভালো ফুটবলার দিয়ে ম্যাচ বের করে নিয়ে আসা সম্ভব না। কোচ ফ্যাক্টর, ম্যানেজমেন্ট ফ্যাক্টর, আমার ফুটবলারদের জন্য যে ধরনের সুবিধা প্রয়োজন সেগুলো একটা বড় ফ্যাক্টর। এবং ফেসবুকে এই গত 2 ম্যাচ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। প্রথম ম্যাচে আমাদের এখন যিনি কোচ আছেন তিনি যে একাদশ সাজিয়েছিলেন সেটা নিয়েও প্রচুর কথা হয়েছে। আপনারা তো অটো ফিস্টারের মতো কোচকেও পেয়েছেন বা তার সান্নিধ্য পেয়েছেন, অনেক নামি দামি কোচ ছিল আমাদের। এখন কি মনে হয় যারা আমাদের ফুটবল দেখছেন বা যে কোচের আন্ডারে আমরা খেলছি, এই জায়গাগুলোতে নতুন করে ভাবার সময় এসেছে? দেখেন, আমাদের আগের যদি ট্র্যাডিশনের কথা বলি, যে কোনো কোচ 1 বছরের বেশি কিন্তু আমাদের বাংলাদেশ ফুটবল টিমে আমি দেখি না, শুধু এক্সেপ্ট জর্জ কোটান ছাড়া। জর্জ কোটান মোটামুটি বেশ কয়েক বছর ছিলেন, এবং তার আগে বা পরে আমরা দেখেছি যে কোনো কোচই কিন্তু 1 বছরের বেশি টিকতে পারে না। এবং সেখানে দেখা গেছে যে প্রত্যেকটি কোচের কাছে কিন্তু আমাদের দর্শক বলেন, আমাদের ফুটবলারদের বলেন বা আমাদের অফিসিয়ালসদের বলেন, যে একটা এক্সপেকটেশন থাকে যে এই কোচের মাধ্যমে আমরা ভালো কিছু অর্জন করতে চাই। তো অনেক সময় কোনো কোচ হয়তো বা সফল হয়, কখনো হয় না। তো যখন হয় না তখন দেখা গেছে কিন্তু আমরা কিন্তু তাকে স্যাক করে দিয়েছি। কিন্তু এই যে লাস্ট যে কোচ, তিনি কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু কাজ করছেন বাংলাদেশ ফুটবল টিমের সাথে। তো সেখানে বাংলাদেশ ফুটবল টিমে কখনো আমরা জিতেছি, কখনো হেরেছি। তো প্রত্যেকটি ম্যাচ হেরে যাওয়ার পরে কিন্তু মানে সব বিষয়গুলি নিয়ে কিন্তু সমালোচনা হয়। সেখানে কোচের কোথায় কোথায় ল্যাকিংস ছিল, উনি একাদশটা ঠিকমতো নামিয়েছেন কি না, বা এখানে মাঠে যখন চেঞ্জিং হয় তখন সেই চেঞ্জিংগুলোতে কোথাও সমস্যা ছিল কি না, এই বিষয়গুলো কিন্তু আসলে অ্যাজ এ দর্শক হিসেবে বা সমালোচক হিসেবে কিন্তু আমরা আমাদের বিভিন্নজন বিভিন্নভাবে ভিন্ন মত দিতেই পারি, খুব স্বাভাবিক। এখন বাস্তবতা হচ্ছে যে কোচ, খেলোয়াড় এবং যারা ম্যানেজমেন্টের সাথে আছে, তারা আসলে কি ভাবছে কোচকে নিয়ে, বা কোচ নিজে থেকেই কি চিন্তা করছে যে আমি যে বারবার চেষ্টা করছি, আমি কেন পারছি না, বা আমার কি এখান থেকে সরে যাওয়া উচিত কি না, এই যে সেলফ যে চিন্তাটা, সেটা আমার কাছে মনে হয় যে কোচের, যেহেতু দীর্ঘদিন ধরে সে আছে, যেহেতু তার বিষয়গুলো নিয়ে আমরা সেই আগের যে সিঙ্গাপুর ম্যাচেও আমরা দেখেছি কিছু বিষয়ে সমালোচনা হয়েছে, এবং লাস্ট হংকং ম্যাচে আমাদের দেখলাম যে বেশ কিছু সমালোচনা হয়েছে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে এটা ম্যানেজমেন্টে যারা রয়েছে, বিশেষ করে বাফুফের সভাপতি থেকে শুরু করে যারা এই বাংলাদেশ দলকে দেখছেন, তাদের আসলে চিন্তা করা উচিত যে বাংলাদেশের মানুষের কি প্রত্যাশা, কি চাওয়া, সেটার সাথে কোচের কাছ থেকে যে প্রাপ্তির যে জায়গাটা, সেটা কতটুকু মানে ইকুয়ালিটি রয়েছে, এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে কোচ যদি মনে করে যে না, আমি হয়তোবা এই দলকে বা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা পূরণ করতে পারছি না, সেক্ষেত্রে সে নিজেও সরে যেতে পারে। আইদার যদি মনে করে আমাদের বাফুফে যে না, আমি এই কোচকে দিয়ে আসলে
আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে কোচকে তারা নিজেরাও স্যাক করে দিতে পারে নতুন ভালো কোচ খুঁজতে ভালো পারে। কোচের জন্য। তো এখন কোচ আনলেই যে ভালো কোচ আনলেই যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এটাও ঠিক না, কারণ বাস্তবতা বুঝতে হবে। কারণ আমার কাছে যেটি মনে হয় যে আমাদের বর্তমানে যে বাংলাদেশ ফুটবল টিমের যে স্ট্রেংথ, আমরা অত্যন্ত আশাবাদী যে এই দলকে যদি আমরা ধরে রাখতে পারি বা এই দলের পাইপলাইনে যেই ধরনের খেলোয়াড়রা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক ফুটবলকে যখন আমরা ফোকাস করি বেশি, কিন্তু তার পাশে আমার লোকাল ফুটবলকে অনেক বেশি ফোকাস করা উচিত। লোকাল ফুটবল নিয়ে আমাদের যে চিন্তাধারা বা আমাদের যে প্রত্যাশা, সেটা কতখানি প্রতিফলন ঘটছে বা সেটা বাস্তবসম্মত কতটুকু কার্যক্রম হচ্ছে। বিশেষ করে যদি দেখেন আমাদের ঢাকা কেন্দ্রিক যে আমাদের যে ঘরোয়া যে ফুটবলটা হয়, সেটাতে ধরেন হাতে গোনা হয়তো বা টপ টিম কিছু রয়েছে, কিন্তু আদার্স যে যারা নিম্ন সারি, যারা মধ্যবিত্ত যে টিমগুলো রয়েছে, তারা কিন্তু আশানুরূপভাবে ভালো দলও করতে পারছে না। তাদের যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা দরকার সেইভাবে তারা সেটাও পাচ্ছে না। এবং সর্বোপরি যে বিষয়টা যা মানে আমার মনে হয় যে আমাদের হয়তো বা টপ কিছু টিমের ভিতরে একটা পেশাদারি মনোভাব রয়েছে, বাট পরিপূর্ণ পেশাদারি মনোভাব আছে সেটা আমি বলবো না। আমাদের ক্লাবগুলোর যে কিছুটা পেশাদারি মনোভাব নিয়ে তারা কাজ করার চেষ্টা করছে, বাট পরিপূর্ণভাবে কিন্তু পেশাদারিত্ব কিন্তু আমরা আসলে ফুটবলে এখন পর্যন্ত আনতে পারিনি সঠিকভাবে যদি বলি। কারণ আমাদের একটি ক্লাবের ধরেন মাঠ থাকা উচিত, একটা জিম থাকা উচিত, তার যে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো দেওয়া দরকার, এবং আমাদের যে পেশাদারিত্ব বলতে যে খেলোয়াড়দেরও যেমন পেশাদারি মনোভাব নিয়ে খেলা উচিত, পাশাপাশি ক্লাবগুলোকেও পেশাদারি মনোভাব নিয়ে সকল কার্যক্রম করা উচিত। তো সব ক্লাবের কিন্তু আসলে খেলার মাঠ নাই, এবং সেই আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার মধ্য থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি দীর্ঘ এই ফুটবলের যে স্বাধীনতার পরবর্তীতে আজকে প্রায় 54 বছর পার হতে চলেছে, আমরা কিন্তু চেষ্টা করছি যে সবসময় ভালোর কিছু। তো যখন ভালো হবে তখন তো আসলে সবাই ভালোই বলবে, আর যখন খারাপ কিছু ঘটবে তখন সমালোচনা হবে। সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ফুটবলের যে আমি যখন খেলেছি তখনও আমি কথা বলছি, আজকেও একই কথাই বলছি যে আমাদের ঘরোয়া ফুটবল ঢাকার যেটা আছে, বাট পাশাপাশি আমাদের জেলা উপজেলা লেভেলে যে ফুটবলটা চালু হওয়া দরকার, সেই ফুটবলটা কিন্তু আসলে আমরা একসময় আপনারাও দেখেছেন যে শেরেবাংলা কাপ, সরোয়ার্দী কাপ হতো, বাট আমরা কিন্তু এটা ভুলেই গেছি। বাংলাদেশের ফুটবলাররা শেরেবাংলা কাপ, সরোয়ার্দী কাপ যে হতো এক সময়, সেটা অনেকেই এই প্রজন্ম হয়তো জানেই না সেটা। তো আমার কাছে মনে হয় যে মানে নতুন চিন্তা ভাবনা নিয়ে আমাদের যে তরুণ প্রজন্মের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে কিভাবে, কারণ আমরা কিন্তু এই তরুণ প্রজন্ম কিন্তু আমাদের ঘরোয়া ফুটবলকে নিয়ে কিন্তু এখন তাদের ভিতরে একটা ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যেভাবে তাদের ধরেন ইংলিশ প্রিমিয়ার লিগ, বিভিন্ন ইউরোপিয়ান লিগ গুলোর দিকে যেমন তাদের অনেক নজর, ঠিক সেই আদলেই তারা বাংলাদেশকে স্বপ্ন দেখে যে না আমাদের বাংলাদেশও ঠিক ওইভাবেই খেলবে। আমি পাইপলাইন নিয়ে আবারও কথা বলবো, বাট অন্য একটা বিষয়ে যেতে চাই যে আপনি যখন জাতীয় দলের হয়ে খেলেছেন, অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন, আপনার ব্যক্তি ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি? আসলে এখানে আমার দুটি বিষয় আছে। ব্যক্তি ক্যারিয়ারেরও একটি সফলতার বিষয় রয়েছে, আবার যদি ইনজুরির কারণে আমি অনেক বড় একটি টুর্নামেন্ট মিস করেছি, যেটাতে 99-এ আমি মনে করি যে বাংলাদেশের আমার যে ফুটবল ক্যারিয়ার 99-এ আমি সবচেয়ে মানে বেস্ট ভালো পারফর্মার অবস্থায় ছিলাম। তো আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের মাটিতেই আমাদের বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার একটি খেলাতে আমি একটি বড় ইনজুরি হয়েছিল আমার, ঠিক সাব গেমসের ঠিক আগ মুহূর্তে নেপালের। তো আমার দুটি আঙ্গুল ভেঙে গিয়েছিল, যার কারণে আমি ওই অংশগ্রহণ করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ যে আমার বাংলাদেশ দল সাব গেমসে গোল্ড মেডেল জিতেছিল। আর 2003 সালের সেই স্মরণীয় মুহূর্তের কথা আসলে এটা মানে সবসময় আমরা স্মরণ রাখি, এবং এদেশের মানুষ সবসময় স্মরণ রাখবে যে ফাইনালের যে পেনাল্টি সেভ, যে একটি সেভে আমার বাংলাদেশ দল যে কাঙ্ক্ষিত যে সাফল্য, সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ, সেই সাব ফুটবলে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছিলাম। আরেকটি সাফল্যের বিষয় আছে যেটি 2010 সালে আমরা আনব্রিটেন এবং কোনো গোল রিসিভ না করে আমরা আফগানিস্তান কিন্তু তখন খুব অত্যন্ত শক্তিশালী দল, তাদেরকে ফাইনাল ম্যাচে আমরা 4-0 গোলে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সাব গেমসে গোল্ড মেডেল অর্জন করে। তো এই মুহূর্তগুলোই আসলে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে যেমন সেরা সাফল্য, ঠিক আমারও ব্যক্তিগতভাবে এই সাফল্যগুলো অনেক অন্যতম। এবং আপনি 2003-এর ম্যাচের সময় বোধহয় একটু ইনজুরিতেও ছিলেন, আপনি পেইন কিলার ইনজেকশন। হ্যাঁ, এটা আমি ঠিক খেলার ফাইনাল ম্যাচের আগের দিন আমাদের ওই জর্জ কোটান কোচ
তো ওয়ার্মিং আপের জন্য আমরা হোটেলের আপনার টেনিস কোর্ট ছিল, সেখানে আসলে লেগ টেনিস খেলছিলাম আমরা। তো খেলতে খেলতে হঠাৎ করে আমি একটা ধাক্কা লেগে পড়ে যাই। তো পড়ে গিয়ে দেখা গেছে যে আমার ডান পাশে হাড়ে ব্যথা পেয়েছি। তো এটা নিয়ে আমি চেষ্টা করছিলাম যে কি করবো, এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট সবাই খুব চিন্তায় পড়ে গেছে, কোচ চিন্তায় পড়ে গেছে, আমি নিজেও খুব টেন্স ছিলাম যে আসলে কি করব ফাইনাল ম্যাচের আগের মুহূর্তে। তো পরে আসলে মাঠে গেলাম, মাঠে গিয়ে দেখলাম যে না, আমার পেইন করছে। তো ঠিক পেইন করার যেটা কারণ, তো আসলে টাফ হয়ে যাবে খেলাটা। পরে বাধ্য হয়ে পেইন কিলার নিয়ে একদম ইঞ্জেকশন পুশ করে তারপরে মাঠে নামার পর আলহামদুলিল্লাহ আর কোনো পেইন কোনো কিছুই ছিল না, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শেষ করেছি। আপনার ক্যারিয়ারে একবার এই সুযোগ এসেছিল যে আমরা শুনেছি নিউক্যাসল ইউনাইটেড থেকে ট্রান্সফার মার্কেটে আপনাকে নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনার যাওয়া হয়নি। কি ছিল এই দুর্ভাগ্যজনক ঘটনা? আসলে এটার বড় ঘটনা ছিল, সেটা হচ্ছে ইনজুরি। আমার তখন জর্জ কোটান কোচ ছিলেন এবং তখন ওই মুহূর্তে মানে আমাদের বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় নিউক্যাসলের মতো জায়গায় যাবে, প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করবে, এটি অনেক বড় একটি বিষয় ছিল। তো জর্জ কোটান সেটা কমিউনিকেট করে সেটা করেছিলেন। বাট আনফর্চুনেটলি আপনাদের মনে আছে যে সাফের আগে আমরা 2003 সালের সাফের আগে প্রায় আমি 1 বছর ইনজুরিতে ছিলাম। তো সেই ইনজুরির কারণে আমি যে কথাটি বলছিলাম যে 99-এ আমি আমার কেরিয়ারের সবচেয়ে ভালো ফর্মে ছিলাম আমি, ঠিক তার পরবর্তী মুহূর্তেই কিন্তু ওই অফারটা আসে। এবং সেটা অফারটা আসার আরেকটা মাধ্যম ছিল, সেটা হচ্ছে আপনার 2000 সালে যখন আমরা সৌদি আরবে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে ম্যাচ ছিল আমাদের দাম্মামে, সেখানেও আমাদের প্রথম যে 3 ম্যাচ খেলার পরে আমাদের সৌদি আরবের যে আল হেলাল বর্তমান যে ক্লাব, সেই ক্লাবও আমাকে অফার করেছিল আর কি তখনই, যে আমি যাতে সৌদি আরবের আল হেলাল ক্লাবে খেলি। তো আমি যেহেতু অনেক বয়স কম তখন, এবং আমাদের আসলে বাংলাদেশ থেকে একজন প্লেয়ার গিয়ে খেলবে সৌদি আরবের মতো জায়গায়, সেটাও একটু আসলে অন্যরকম একটা ইয়া ছিল। তো ওই পারফরমেন্সের পরেই আপনার যখন আমি সৌদি আরব আল হেলাল ক্লাবের কিছুদিন পরে ওরা মানে ন্যাশনালি একটা সিদ্ধান্ত নিল যে যেহেতু ওদের ভালো মানের গোলকিপার নাই, সেই ক্ষেত্রে ওরা ফরেন কোনো গোলকিপারকে এই মুহূর্তে নিবে না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে ওদের সিদ্ধান্ত হলো। তো যার কারণে কিন্তু তখন আল হেলাল ক্লাবে আর আমার আর খেলা হয়ে ওঠেনি। তো নাইলে কিন্তু মোটামুটি ওইখানে বসেই আমরা আলোচনা হচ্ছিল আমার সাথে, এবং ওদের লোকাল পত্রিকাগুলোতে আসছিল, অফিসিয়ালরাও আসছিল কথা বলার জন্য। তো পরে যখন আমি দেশে চলে আসার পর একটা সিদ্ধান্ত হলো ওদের যে আমরা আপাতত কোনো, যেহেতু ওদের ভালো মানে তখন গোলকিপার বের হচ্ছিল না ন্যাশনাল টিমে, তো যার কারণে ওরা গোলকিপার নেওয়াটা বন্ধ করে দিয়েছিল, যার কারণে খেলা ওর পরেই আসলে ওই অফারটি এসেছিল আর কি আমার। তো আনফর্চুনেটলি তখন ওই ইনজুরি আমার একটা বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আসলে পরবর্তীতে এটা আর সুযোগ হয়নি। এরপর আপনাদের মনে আছে ডিডো ছিল, আপনার মনে আছে যে ডিডো একজন কোচ এসেছিলেন ব্রাজিলিয়ান, তিনিও কিন্তু আসলে ডেনমার্কে একটি দলের সাথে তিনি কমিউনিকেট করেছিলেন যেখানে প্র্যাকটিস সেশনে। বাট আমার ফুটবল ক্যারিয়ারে আমার 5টি বড় ইনজুরি আছে, হ্যাঁ, যেটি অত্যন্ত সিরিয়াস ইনজুরি ছিল। আল্লাহর রহমতে আমি সেই ইনজুরিগুলোকে ওভারকাম করে আমি বাংলাদেশ দলে দীর্ঘ প্রায় 16 থেকে 17 বছর কন্টিনিউ করেছি। 2011 সালে বাংলাদেশ ফুটবল টিম থেকে অবসরে গিয়েছি, ক্যাপ্টেন থাকা অবস্থায়, একদম বাংলাদেশ দলের টপ ফর্মে থাকা অবস্থায় আমি অবসরে গিয়েছি। তো ইনজুরির কারণে আসলে আমার এই কিছু যে প্রত্যাশা ছিল, যে চাওয়া ছিল, সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। বাট আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ দলের জন্য চেষ্টা করেছি। ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন, শেষ পর্যন্ত রাজনীতিতে আসলেন। রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি, সেই রাজনীতিতে এসে কি ক্যাপ্টেন আমিনুল এখানেও ক্যাপ্টেন্সি করার সুযোগ পাচ্ছে কিনা, বা সেই গুণাবলী রাজনীতিতে কাজে লাগছে কিনা, এর সাথে একটু যুক্ত করব। ফুটবল খেলায় যেমন ইনজুরি থাকে, রাজনীতির ইনজুরিগুলো একটু ভিন্ন রকম। আমিনুল হকরা যখন ভালো খেলে সবাই হাততালি দেয়, যখন গোল খায়, ম্যাচ হেরে যায়, সবাই দুয়ধ্বনি দেয়। রাজনীতিতে এই রিস্কটা অনেক বেশি। আপনি যে দলের রাজনীতি করেন, 5ই আগস্টের পরে এই দলের বিরুদ্ধে প্রচুর চাঁদাবাজির অভিযোগ আছে, কিন্তু ফুটবলার আমিনুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নাই। এটা কি আমিনুল হকের জন্য বড় চ্যালেঞ্জ কিনা? আমি একটা বিষয় বলি, আপনি একটু আগে বলছিলেন যে ফুটবলে ভালো খেললে আনন্দিত হয় সবাই, এবং খারাপ খেললে, গোল রিসিভ করলে
ধোঁত দিনে নিতে হয়, এটা বাস্তবতা। আমার কাছে যেটি মনে হয় যে আসলে আমি ছোটবেলা থেকে যখন 91 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়, সরকার গঠন করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হন, এবং সেই ছোটবেলায় আমার বয়স তখন 11 থেকে 12 বছর হবে, তখন আমি সেই যে বিজয় মিছিল আমার যে পল্লবী এবং রূপনগরে সকল বড় ভাইদের সাথে আমি সেই বিজয় মিছিলে, আমার কাছে এখনও মনে আছে যে আমি একটি সেন্ডু গেঞ্জি পরে আর একটা হাফ প্যান্ট পরে আমি সেই বিজয় মিছিলে, সেখানে যে রঙের যে মাখামাখি ছিল নির্বাচিত হওয়ার পরে, সেই মিছিলে কিন্তু আমি অংশগ্রহণ করেছিলাম। তো ওইখান থেকে কিন্তু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এবং আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বল্প সময়ে তিনি যেভাবে বাংলাদেশের রাজনীতিকে একটি আধুনিক রাজনীতিতে রূপান্তরিত করেছিলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, তিনি যেভাবে বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি যে উন্মুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মানুষের জন্যই যে রাজনীতি এই যে প্রতিষ্ঠা করেছিলেন, এই মনোভাবটা, এই কার্যক্রমগুলো, সেটা কিন্তু আমি সেই 91 সালে বা যখন নির্বাচিত হওয়ার পরে আমি যখন আস্তে আস্তে বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম যে জিয়াউর রহমান কে, তার সম্পর্কে যখন জানলাম, তখন থেকে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমার একটি ভালো লাগা কাজ করেছে। এবং আমি দেখেছি আমার আম্মাকেও যে তিনি বিএনপির রাজনীতির প্রতি, জিয়াউর রহমানের প্রতি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অসম্ভব তার ভালো লাগা, তার যে রেসপেক্ট ছিল জিয়া পরিবারের প্রতি, সেখান থেকে কিন্তু আসলে আমার রাজনীতির প্রতি একটু যে ঝোঁক বা একটি স্বপ্ন লালন করেছি, সেটা আমি বাস্তবে এসে পূরণ করেছি হচ্ছে যখন আমি খেলা ছেড়ে দিয়েছি 2013 সালে। একটি বড় ইনজুরি হয়েছিল, আমার লিগামেন্ট ACL ছিঁড়ে গিয়েছিল, তারপরে কিন্তু এসে আমি রাজনীতিতে যোগদান করি। আপনি যখন রাজনীতি শুরু করলেন, আমি আসছি আপনার যে বিষয়টি আপনি বলছেন, যে 5ই মার্চ 2014 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করি। এবং আপনি যে বিষয়টি বললেন যে ফুটবলের এবং রাজনীতির আমিনুল, দেখেন ফুটবলটা যখন খেলেছি তখন কিন্তু ফুটবলটাকে এনজয় করেছি, ফুটবলটাকে এনজয় করার মাধ্যমে কখনো ভালো রেজাল্ট করেছি, কখনো হয়তোবা বাজে গোল রিসিভ করেছি, তখন সমালোচনা শুনেছি, বাট সব কিছুই কিন্তু এনজয় করেছি, কারণ প্রত্যেকটি সেক্টরে কিন্তু ভালো মন্দ সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। ঠিক রাজনীতিতে এসেও আমি রাজনীতিটাকে এনজয় করেছি এই কারণে যে দেখেন, আমি যে চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছি, যে একটি গুণগত পরিবর্তনে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছি, 2014 সালের পরে যে বিষয়টি আমাকে সহ আমাদের আরও যারা রয়েছে, যে বাংলাদেশের যে একটি কলুষিত রাজনীতি তৈরি করে গেছে যে স্বৈরাচার আওয়ামী সরকার, যে রাজনীতি কিন্তু আমরা কখনো দেখতে চাইনি, এই রাজনীতি বাংলাদেশে হবে সেটাও আমরা কখনো স্বপ্নও ভাবি নাই। কিন্তু ওই স্বৈরাচার আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতির যে একটি কলুষিত যে ইতিহাস রচনা করে গেছে, যেটা আমার কাছে মনে হয় সারা জীবন বাংলাদেশের মানুষ এটা মনে রাখবে। কারণ এই কলুষিত রাজনীতির মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে গণতান্ত্রিক যে চর্চা, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের যে দাবি এবং মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য যে প্রত্যাশা, সেগুলো কিন্তু ওই স্বৈরাচার আওয়ামী লীগ কিন্তু হরণ করেছে এবং তারা গণতন্ত্রকে কবর রচিত করেছে। এই যে প্রেক্ষাপটে যখন আমি বাংলাদেশের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলাম, এবং সেই যোগদানের পর থেকে কিন্তু আমি ডে 1 থেকে কিন্তু দলের প্রত্যেকটি কর্মসূচিতে শতভাগ অগ্রভাগে থেকে কিন্তু আমি সফল করার চেষ্টা করেছি। এবং আমাকে আমার দল, আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 16 সালে, যেহেতু আমি একজন ক্রীড়াবিদ, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্পোর্টস সেক্রেটারি হিসেবে আমাকে নির্বাচিত করে এবং ডে 1 থেকেই আমি দলের প্রত্যেকটি রাজনৈতিক কর্মকাণ্ড, খেলাধুলা সব বিষয়গুলো নিয়ে আমি কাজ করে চলেছি। আপনি যে প্রশ্নটি করেছেন, এবার আপনার প্রশ্নে আসি, যেহেতু এটি হট সিট আপনি বলেছেন। 5 তারিখের আগের কথা যদি আমি বলি 1 মিনিটে, সেটা হচ্ছে যে
বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল, বাংলাদেশের যখনই কোনো দুর্যোগ মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে, আপনি একটু খেয়াল করে দেখবেন যে গত 17 বছর ওই স্বৈরাচার সরকার তারা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে কখনো যায়নি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। যখনই কোনো ক্রান্তিকাল, কোনো দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে, তখন কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা, সেটা বন্যা কবলিত বলেন, সেটা করোনার কথা বলেন, সেটা অন্যান্য যে দুর্যোগ মুহূর্তগুলোর কথা বলেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নেতৃবৃন্দ কিন্তু সেই সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা পাশে দাঁড়িয়েছি। গত 17 বছর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল, সাথে আমাদের যে যুগপৎ আন্দোলনে যে দলগুলো ছিল, তারা কিন্তু শতভাগ ওই স্বৈরাচারের গুলির মুখে, হামলার মুখে, স্বৈরাচারী কায়দায় তারা যেভাবে আমাদের উপরে নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আমাদেরকে যেভাবে মামলা হামলা দিয়ে আমাকে গুলিবিদ্ধ করেছে, রক্তাক্ত করেছে এবং আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গুম করেছে, হত্যা করেছে, এত কিছুর বিনিময়ে এসে আমরা কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদেশের সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে ওই স্বৈরাচার হাসিনাকে পতন ঘটিয়েছে, এই যে 5 তারিখের পতনের পরে আমরা একটি নতুন স্বাধীন একটি বাংলাদেশকে সামনে রেখে আমরা কিন্তু কাজ করেছি। আপনি যে প্রশ্নটি করেছেন, 5 তারিখের পরে কিন্তু বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই। সবাই কিন্তু বলে যে ভাই আমরা তো বিএনপির সাথে ছিলাম বা অন্য কোনো দলের সাথে ছিলাম। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু বহু নব্য বিএনপি তৈরি হয়েছে, বহু অসাধু লোক বা যারা স্বৈরাচারের সাথে জড়িত ছিল তারা তাদের লেবাস পাল্টেছে এবং সেই লেবাস পাল্টানোর মাধ্যমে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই বিভিন্নভাবে মিথ্যাচার, প্রোপাগান্ডা, চাঁদাবাজি, দখলদারির বিভিন্ন রকম মিথ্যাচার, প্রোপাগান্ডা চালাচ্ছে। আমি বলছি না যে আমার দলের লোক হয়তোবা কেউ জড়িত না, আমি সেটা বলছি না। হ্যাঁ, আমাদের দলের লোকও কিছু লোক আছে যারা একদম তৃণমূল বলবো না, আমি কিছু লোকজন আছে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িয়েছে। কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, আমরা কিন্তু 0 টলারেন্স দিয়ে সেই সকল চাঁদাবাজ যারা দখলদারির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে আপনারা এই পর্যন্ত কতজনকে বহিষ্কার করেছেন? অসংখ্য। এবং এটা কি সাময়িক বহিষ্কার নাকি এরা আবার না? আমরা যেগুলো দেখেছি একদম ন্যাক্কারজনক ভাবে যারা কোনো অন্যায় করেছে, যেটা মানে ক্ষমা করার মতো না, আমরা সেটা একদম পার্মানেন্টলি তাদেরকে আমরা বহিষ্কার করেছি এবং তাদের ভবিষ্যতে আর দলে ব্যাক করার কোনো সুযোগ নেই। এবং আমরা প্রয়োজনে, আমি নিজেই আমার বিভিন্ন জায়গায় যখন আমি শুনেছি যে অপকর্মের সাথে কেউ জড়িত হয়েছে, আমি নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে আইনের হাতে তুলে দিয়েছি এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটকে ডেকে এনে তাদের বিরুদ্ধে সাজাও প্রদান করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা একদম 0 টলারেন্স দিয়ে করছি। বাট এখানে একটি কথা আছে, রাজনীতিতে যে ভিন্ন মত থাকতে পারে, সকলেই সরকার গঠন করার বা সকলেই ক্ষমতায় যেতে চায়, কিন্তু একটি দলকে নিয়ে অহেতুক মিথ্যাচার, প্রোপাগান্ডা চালিয়ে কোনো একটি দল সুযোগ সুবিধা নিবে, এই ধারণা আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবা দরকার। কারণ আপনি মিথ্যাচার দিয়ে কিন্তু আপনি সাময়িক হয়তোবা কোনো বেনিফিট নিতে পারেন, কিন্তু ইন দ্য লং রান এদেশের জনগণ যে প্রত্যাশা করে, যে চাওয়া, কারণ এখন যে ডিজিটাল যুগ, কোনো কিছুই কিন্তু গোপন থাকে, কোনো কিছু গোপন থাকে না এবং দীর্ঘমেয়াদী সেগুলো টিকবেও না, আমরা এটাই মনে করি। আর একটা বিষয় ফিরতে চাই, এর আগের সরকারে যাদেরকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি, 2 জন ক্রীড়াবিদ এমপি ছিলেন এবং তারাও বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়কও ছিলেন, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। আমিনুল হকেরও কি সাকিব এবং মাশরাফির মতো অদূর ভবিষ্যতে রাজনীতিতে একই পরিণতি হতে পারে কিনা, এই ধরনের কোনো ভয় কাজ করে কিনা? দেখেন, যারা ফ্যাসিস্ট বা যারা স্বৈরাচার উপাধি পেয়েছে তাদের ক্ষেত্রে তো এই ধরনের হওয়াটা খুব স্বাভাবিক। আমি আমিনুল এমন কিছু কখনোই করব না
যেটা আমার দেশের বিরুদ্ধে, যেটা আমার সাধারণ মানুষের বিরুদ্ধে যাবে। আমি আমিনুল যেমন আছে, আমি একটি কথা বলেছি একটু আগে, যে আমি ফুটবলটাকেও এনজয় করেছি, আমি রাজনীতিটাকেও এত ঘাত প্রতিঘাত পেরিয়েও কিন্তু আমি রাজনীতিটাকে এনজয় করছি। কারণ আমার সাথে যেভাবে নির্যাতন হয়েছে এবং জুলাইয়ের যে আন্দোলনের সময় ডিবি রিমান্ডে নিয়ে 13 দিন যেভাবে আমাকে সহ আমাদের সিনিয়র লিডারদেরকে, আমাদের অঙ্গ সংগঠন সবাইকে যেইভাবে নির্যাতন করেছে, এটা মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যেইভাবে চোখ বেঁধে, হাতে পিছনে হাত করা পরিয়ে, আপনার জমটুবি লাগিয়ে যখন টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। আজকে অনেক রাজনৈতিক দল দেখছি যারা অনেক বড় বড় কথা বলছে, অনেক ন্যায়ের কথা বলছে, তারা কোথায় ছিল গত 17 বছর? এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি এবং ওই যুগপৎ আন্দোলনে আমরা ওই লোকগুলো রাজপথে ছিল। আজকে অনেকে এসে ইসলামকে ব্যবহার করছে, অনেকে এসে ধর্মকে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের মানুষ 95% মুসলমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শতভাগ ইসলামী মূল্যবোধ নিয়ে কাজ করে। এবং আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সংবিধানে তিনি বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হবে। এই যে আস্থা বিশ্বাস, আমরা তো কখনো ইসলামকে ব্যবহার করি না, আমরা তো বলি না ইসলামকে সামনে নিয়ে আসতে। কিন্তু একটি রাজনৈতিক দল তারা নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে, তারা ধর্মকে বিক্রি করছে। আপনার অবাক করে লেগেছে, আমি 2-3 দিন আগেই বোধহয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে একজন জামাতের একজন নেতা বলেছেন যে মসজিদে যদি রাজনীতি করতে না দেওয়া হয় তাহলে কোরআনও পাঠ করা যাবে না। এটা কিভাবে সম্ভব? মসজিদ তো কোনো রাজনীতির জায়গা না যে আপনি এখানে রাজনীতি করবেন। আপনার রাজনীতি করার জন্য বহু জায়গা আছে, আপনি মসজিদের বাইরে গিয়ে কাজ করেন। মসজিদে কেন রাজনীতি করতে হবে আপনার? আরেকজন বলেছে জামাতের নেতা, যেটা কিছুদিন আগে ব্যাপক ভাইরাল হয়েছে দেখলাম, যে কি রোজা এবং পূজা মুদ্রা রেপিট ওপিট। নাউজুবিল্লাহ, এটা কখনো হতে পারে না। উনি যদিও পরে আবার একটা ব্যাখ্যা দিয়েছেন, উনি ব্যাখ্যা দিয়ে একটা ভিডিও বলেছেন যে উনি কিভাবে বলতে চেয়েছেন। যাক, উনি বলতে চেয়েছেন, আমরাও শুনেছি। আমরা কিন্তু কোনো মিথ্যাচার বা প্রোপাগান্ডা চালাচ্ছি না তাদের বিরুদ্ধে। আমরা যেটা দেখছি সেটাই বলার চেষ্টা করেছি। এখন আপনার ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে যদি আপনি রাজনৈতিক ফায়দা নিতে চান, বাংলাদেশের মানুষ অনেক সচেতন, তারা সবই জানেন, সবই বোঝেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিবে যে জনগণ কাকে ভোট দিবে, কারা সরকার গঠন করবে। এটা অ্যাবসলিউটলি সিদ্ধান্ত হচ্ছে জনগণের, এদেশের সাধারণ মানুষের। কিন্তু আমরা যেখানে রাজনৈতিক সহমর্মিতার কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কিন্তু 1-2টি দল তারা অহেতুক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে দেখা যায় যে বাস্তবতাটাকে না বলে সেটাকে কাটপিস করে সেটাকে একটা মিথ্যা প্রোপাগান্ডা হিসেবে চালিয়ে দিচ্ছে। এই যে অপপ্রচার, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এগুলো পছন্দ করে না এবং এখান থেকে আমাদের বিরত থাকা উচিত। কারণ আমরা যে গত 17 বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন, যে সংগ্রাম করেছি, সে আন্দোলনের পরে, সংগ্রামের পরে আমরা যখন 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি, তখন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একটি কথা বলেছেন যে আমরা আগামীতে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের মাথাচাড়া দিতে না পারে। আমাদের কোনো রাজনৈতিক সহমর্মিতার ভুলের কারণে আমরা যাতে ভবিষ্যতে কোনো রকম রাজনৈতিক কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। নির্বাচনের প্রসঙ্গ যেহেতু এসেছে, একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমিনুল হক নিশ্চয়ই নির্বাচন করবে। আমিনুল হকের আসন কত এবং সেই আসনে কোন কোন বিষয়গুলোতে আমিনুল হক প্রাধান্য দিচ্ছে, নাকি তার দলের সেই চাঁদাবাজরা আবার ফিরে আসবে? চাঁদাবাজদের ফেরার কোনো সুযোগ নাই, কারণ চাঁদাবাজ বা অন্যান্য যে বিশৃঙ্খলাকারী আছে
তাদের বিষয়ে আমি এবং আমার দল জিরো টলারেন্স দিয়ে কাজ করছে। আপনি একটু যদি খোঁজখবর নিলেই জানতে পারবেন যে আমরা কি পরিমাণ বহিষ্কার করেছি, কি পরিমাণ আইনগত ব্যবস্থা নিচ্ছি, এবং তাদের আমাদের দলে ফেরার মতো ন্যূনতম কোনো সুযোগ আর নাই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো চাঁদাবাজ, কোনো দখলদারি, কোনো লুটতরাজকে প্রশ্রয় দেয় না। এবং এটা কোথাও যদি আমাদের অজান্তে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, অজান্তে যদি কেউ আমাদের কোনো নেতাকর্মীর এই ধরনের কোনো কার্যকলাপ করে থাকে, আমাদের নলেজে আসা মাত্রই কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এবং এইটা নিয়ে অনেকে মিথ্যাচার, অনেকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়, এবং এই দলের প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এবং সেই সাধারণ মানুষের জন্যই কিন্তু আমাদের রাজনীতি, সাধারণ মানুষকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আগামীর পরিকল্পনা, এবং মানব সম্পদের উন্নয়নের জন্য কিন্তু আমাদের এই রাজনীতি। সো এই যে গুণগত পরিবর্তনটা কিন্তু আমরাই চাই। আমরা কোনো কিছুকে ব্যবহার করে জনগণের সামনে গিয়ে কিন্তু ভোট চাচ্ছি না। আমরা আমাদের যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, তারা কিভাবে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে, বাংলাদেশের মানুষের জন্য আমাদের কি আমরা করেছি সেই বিষয়গুলো, এবং আগামীতে আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই কর্ম পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে সামাজিক পরিবর্তন আসবে, মানুষের যে পারিবারিক যে পরিবর্তনগুলো আসবে, বাংলাদেশের মানুষের যে রাষ্ট্রীয় পরিবর্তনগুলো আসবে, সেই কাজগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। আর আপনি যেটি বলছিলেন, আমি আমার যে নির্বাচনী আসন ঢাকা 16, পল্লবী এবং রূপনগর, যদি আল্লাহ কবুল করে এবং দল যদি আমাকে চিন্তা করে, ইনশাল্লাহ ঢাকা 16 থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে। এবং আমার যে নির্বাচনী এলাকায়, সেখানে আমাদের উর্দুভাষীদের একটি অংশ সেখানে বসবাস করে। ইতিমধ্যে তাদের কাছে গিয়ে তাদের সাথে মতামত, তাদের সাথে পরামর্শ, তাদের কি সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি। তাদের অন্যতম যে বড় বিষয়টি আছে, আপনারা জানেন যে আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন 91 সালে রাষ্ট্র ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করেন, তিনি তখন এই উর্দুভাষীদেরকে এনআইডি কার্ড প্রদানের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন তিনি। এবং আমরা আশা করছি তাদের বর্তমানে যে সবচেয়ে বড় যে সমস্যাটি, সেটি হচ্ছে তাদের স্থায়ী পুনর্বাসন। এবং আমি এই বিষয়টি নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি, এবং তাকে সার্বিক বিষয়গুলো আমি বুঝিয়েছি যে আমার এই নির্বাচনী এলাকায় এখানে উর্দুভাষীদের বড় একটি অংশ তারা স্থায়ীভাবে পুনর্বাসন তারা এখন পর্যন্ত পায়নি, এবং তাদেরকে বিভিন্ন সময় উচ্ছেদ, বিভিন্ন ঝামেলায় তাদেরকে পড়তে হয়। তা আমার যেটা প্রধান কাজ আমি মনে করি যে আল্লাহ যদি আমাদেরকে আগামী নির্বাচনে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, তাদেরকে সবার আগে স্থায়ীভাবে পুনর্বাসন করে দেওয়া, এটা হচ্ছে মূল কাজ। কারণ এই স্থায়ীভাবে পুনর্বাসন করতে গেলে ওই জায়গাগুলো যাদের রয়েছে এখানে বর্তমানে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে আলোচনা করে সেটা সরকারিভাবে কিভাবে তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন করা যায়, সেই কাজটি হচ্ছে সবার আগে। এবং তার পাশাপাশি আমার এলাকাতে মানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আমাদের বেশ কিছু কাজ রয়েছে। বিকজ আমাদের যে একটি বৃষ্টি হলে এই এলাকাতে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা তৈরি হয়, এবং এটি নিয়ে ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে আমি রেগুলার আমার কথা হয়, এবং ভবিষ্যতে এই জলাবদ্ধতা দূরকরণের জন্য স্থায়ী সমাধানের একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছি। পাশাপাশি আমাদের যে জাতীয় যে সমস্যাগুলো রয়েছে, যে পানির সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও কাজ করছি, যে কোথায় কোথায় আমাদের পানির পাম্প বসানো দরকার, যাতে স্থায়ীভাবে আমাদের এই পানির যে সমস্যাটি সেটা যাতে দূর করা যায়। এবং প্রত্যেকটি এলাকা বেজ আমাদের এই ধরনের আমাদের যারা কাজ করছে আমার টিম, তারা বিভিন্ন এলাকায় ঘুরছে, সাধারণ মানুষের সাথে কথা বলছে, বলে তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমি নোটে নিয়ে আমি একদম যে আমার জাতীয়ভাবে তো আমাদের একটা নির্বাচনী ইশতেহার থাকবেই, পাশাপাশি আমার ঢাকা 16 আসনকে কেন্দ্র করেও আমি একটি ইশতেহার তৈরি করছি যে প্রত্যেকটি এলাকা বেজ, যেমন আমার এখানে প্রশাসনিক ওয়ার্ড হচ্ছে 4টা আর সাংগঠনিক ওয়ার্ড হচ্ছে 8টা, তো 8টা ওয়ার্ডে ভাগ করেই আমি প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষের সাথে ইতিমধ্যে সকল এলাকাতেই আমি কথা বলেছি। তারপরে আবারও আমার যেই এলাকাগুলোতে
আরও যেখানে যাওয়া দরকার সকলের সাথেই কথা বলছি, আমি কথা বলে নিজে যে এলাকার সমস্যাগুলো শুনছি। এখানে স্পেসিফিক যে বিষয়টি আরেকটু বলতে হয় আপনাকে, যে উর্দুভাষীদের একটি বিষয় গেল, পাশাপাশি আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি জায়গা রয়েছে আপনারা জানেন, সেটি হচ্ছে বেনারসি পল্লী। এবং এই তাঁতিদের যে দীর্ঘ প্রায় 40 বছরের তাদের যে 1994 সালে একটি ভাসানটেকের মতো একটি জায়গায় এই তাঁতিদের প্রায় 906টা প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। বাট এই চলমান এই কার্যক্রমের কারণে ওই জায়গাগুলো দখল হয়ে তারা কিন্তু এখন পর্যন্ত তারা সেই প্লটগুলো বুঝে পায়নি। তা আমি তাদের সাথে কিছুদিন আগে কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ, যে আপনাদের যে দীর্ঘ যেই প্লটগুলো বরাদ্দ না পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা যাতে ইনশাল্লাহ নির্বাচনের পরে আমি শতভাগ দায়িত্ব নিয়ে আপনাদের প্লটগুলো যাতে আপনারা বরাদ্দ পান, সরকারিভাবে যেহেতু বরাদ্দ দেওয়া আছে আপনাদের কাছে, সেটা যাতে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়, সেই বিষয় নিয়ে আমি কাজ করছি। পাশাপাশি আমাদের এখানে নিম্ন আয়ের মানুষ অনেক বসবাস করেন এবং এটা উর্দুভাষী আছে, বিভিন্ন বস্তি এলাকা আছে। সেই সব এলাকাতে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সন্তানদের জন্য একটা শিক্ষার সুব্যবস্থা করে দেওয়া। কারণ হচ্ছে তারা নিম্ন আয়ের মানুষ, তারা হয়তোবা 3 বেলা দুমুঠো ঠিক মতো খেতে পারে না, কিন্তু তাদের পড়াশোনাটা কিন্তু তাদের ওই সন্তানদেরকে তারা করাতে পারছে না। তা আমার যেটা পরিকল্পনায় রয়েছে যে আমি প্রত্যেকটি নিম্ন আয়ের মানুষ যেখানে বসবাস করে প্রত্যেকটি এলাকায় স্কুল তৈরি করে দিয়ে তাদেরকে বিনামূল্যে তাদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। তার মানে আমিনুল হক যে প্ল্যান সাজাচ্ছে পুরোটাই জনগণের জন্য, শেষ পর্যন্ত আমি একটু কতটুকু মাঝখানে কার্যকর হয়? একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবাটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। এবং এই নিম্ন আয়ের মানুষ কিন্তু দেখা যায় যে আমার এখানে হসপিটাল বলতে গেলে কিন্তু দেখা যায় যে সোহরাওয়ার্দী হসপিটাল বা অনেক দূরে আসে, এবং এলাকা যেগুলি মানে মেডিকেল কিছু আছে, হসপিটাল আছে, বাট সেগুলো আসলে একটু এক্সপেন্সিভ ওই নিম্ন আয়ের মানুষের জন্য। তো আমার কাছে যেটি প্ল্যান, যে স্কুল যেভাবে আমি করব, ঠিক একইভাবে প্রত্যেকটি নিম্ন আয়ের যেখানে এলাকার মানুষ বসবাস করে সেখানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিয়ে যাদের প্রাথমিক যে চিকিৎসাটা সেটা যাতে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন। আমি আরেকটু যুক্ত করতে চাই, আপনি যদি শেষ পর্যন্ত নির্বাচন করেন এবং এমপি নির্বাচিত হন, আমিনুল হক তো আসলে ক্রীড়াবিদ, আমিনুল হককে রাজনীতিতে বেশি মনোযোগ দেবে নাকি ক্রীড়ার সংস্কারক হিসেবে কাজ করবে? দেখেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমি যখন খেলেছি তখনও যে কথাগুলো বলেছি, এখনও আজকে আপনার সামনে বসে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্নর কথাগুলো বলছিলাম একটু আগে কিছু বিষয়, সেই স্বপ্নগুলো আমি বাস্তবে রূপান্তরিত করতে চাই। এবং সেটার জন্য আপনি ইতিমধ্যে আমি বেশ কিছু জায়গায় আমি বলেছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে, সামাজিকভাবে দেশের পরিবর্তন আসবে, রাষ্ট্রীয়ভাবে একটি পরিবর্তন আসবে ক্রীড়াঙ্গনের মাধ্যমে। এবং সেই ক্রীড়াঙ্গনকে আমরা এমনভাবে সাজাতে চাই, আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি স্কুলে আমরা বাছাই করে, কারণ আমাদের যে ইভেন্টগুলো রয়েছে যেমন ফুটবল, ক্রিকেট তো বাধ্যতামূলক রয়েছে, পাশাপাশি আরও 3টি খেলাকে আমরা অলিম্পিক বা এশিয়ান গেমস বা সাবকন্টিনেন্টে যেগুলোতে আমাদের ভালো কিছু করার সুযোগ রয়েছে, বাছাই করে আমরা 5টা খেলাকে বাধ্যতামূলক আমরা জাতীয় কারিকুলামে আমরা করে দিব। বাংলা, ইংলিশ, ম্যাথ যেভাবে আমাদের পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, ঠিক একইভাবে ওই স্পোর্টসগুলোতেও আমাদের বাই রিটেন বলেন, থিওরিক্যাল বলেন বা আমার প্র্যাকটিক্যাল বলেন, আমাদের এইভাবে কিন্তু পাশ করে কিন্তু তাকে পাশ করতে হবে। তার মানে কি, আমাদের এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে 2টা। এক হচ্ছে আমরা বর্তমানে আমাদের যে যুব সমাজ, আমাদের যে তরুণ সমাজ দেখা যাচ্ছে যে মাদকের দিকে ঢলে পড়েছে, আমাদের তরুণ সমাজ, আমাদের ঘরের সন্তানরা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে। এই 2টা থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা সুস্থ জাতি হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই, এটা 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বাংলাদেশের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন যে খেলাধুলাগুলো রয়েছে, প্রত্যেকটি ইভেন্টকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা স্কুল থেকে যদি খেলাগুলোকে চালু করতে পারি, তার মানে কি সবাই যে বাংলাদেশ ফুটবল টিমে খেলবে, সবাই যে মানে খেলোয়াড় হবে, বিষয়টা এরকম না। এক তো হচ্ছে সুস্থ হিসেবে গড়ে তুলছে, পাশাপাশি হচ্ছে যে আমাদের পাইপলাইনে আমরা একটা খেলোয়াড় তৈরির রাস্তা তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন লেভেল, বিভাগীয় লেভেলে যাতে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে পারি এবং খেলাধুলার
একটি বাৎসরিক ক্যালেন্ডার আমরা করব, সেটা সরকারিভাবে যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সরকারিভাবে হবে। আর আমাদের যে বিভিন্ন ফেডারেশন বেইজ যে খেলাধুলা হয় সেগুলো তো বাধ্যতামূলক করা হবেই, এবং একটি নিয়মতান্ত্রিক একটি ক্যালেন্ডার আমরা করব, যে ক্যালেন্ডারের মাধ্যমে হোল দ্য ইয়ার আপনার খেলাধুলার চলমান থাকে এবং ছাত্রছাত্রীরা কোনো না কোনো ইভেন্টে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সামাজিক পরিবর্তনগুলো আনতে চাই। আমিনুল হক, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অল্পর মধ্যে শেষ করতে চাই। একটি প্রশ্ন করতেই চাই, এটা আমাদের বিএনপির যিনি আসেন তাকেই হয়তো আমরা করি, আপনাকেও করতে চাই। আপনি যেহেতু তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ থাকে, তার বুদ্ধি পরামর্শ নিয়ে রাজনীতি করছেন, আমরা শুনছি উনি আগামী মাসে ফিরতে পারেন, এবং এটাও হতে পারে যে 7ই নভেম্বর যেহেতু একটি ঐতিহাসিক দিন। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আমি তার আগে একটু আরেকটা বিষয় আমি একটু আসলে মিস করে গেছি, সেটা আমার কাছে মনে হয় বলা উচিত। আমরা বাংলাদেশের স্পোর্টস নিয়ে আপনারা জানেন যে একটি সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে একটি বিষয় ছিল 80-র দশকে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, এবং তার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে অনেক প্রতিভাবানকে আমরা দেখেছি। ঠিক একই আদলে আমরা নতুন করে স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি। যদি আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে, আমরা সেটি প্রত্যেকটি উপজেলা জেলা লেভেলে সেই নতুন কুড়ির মাধ্যমে, স্পোর্টসের মাধ্যমে আমরা প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে কালেক্ট করে, আমাদের যে ধরেন এখন হয়তো বা বিকেএসপি রয়েছে 4টি, এর ভিতরে একটি ফাংশন করছে ভালোভাবে, বাকিগুলো ওইভাবে ফাংশন করছে না। বাট আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি নির্মাণের মাধ্যমে আমাদের যেই বিভাগ বা যেই উপজেলা বা যেই জেলা থেকে যেই খেলোয়াড়দেরকে আমরা প্রতিভাবান খেলোয়াড়দেরকে পাবো, তাদেরকে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে। তার মাধ্যমে আমরা প্রত্যেকটি তৃণমূলের জায়গায় খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই। নেক্সট আসি, আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন, এবং এটি নিয়ে আপনাদের মতো আমার দলের ভিতরে এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটি প্রত্যাশা, একটি আগ্রহ রয়েছে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কবে দেশে আসবেন। তা আমরা আশা করছি যে তিনি খুব দ্রুতই, আমি আপনাকে স্পেসিফিক কোনো ডেট বলবো না, তিনি খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। এবং তিনি এসে দীর্ঘ 17 বছর তিনি যেভাবে সুদূর প্রবাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যেভাবে ঐক্যবদ্ধ করে ধরে রেখেছেন, যেভাবে সুসংগঠিত করে ধরে রেখেছেন, যেভাবে উজ্জীবিত করে গত 17 বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, এবং তিনি দেশের মাটিতে পা রাখার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে একটি মানসিকভাবে বলেন তার উপস্থিতিতে একটি ব্যাপক আমূল পরিবর্তন আসবে, যেটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত ইতিবাচক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির জন্য অত্যন্ত ইতিবাচক একটি ভূমিকা রাখবেন তিনি। আমাদের প্রত্যাশা নিশ্চয়ই নভেম্বরেই ফিরবেন। আপনার কথার টোনে যেটুকু বোঝা গেল, আপনি হয়তো নির্দিষ্ট তারিখটি বলছেন না। একদম শেষে ছোট এক লাইনের উত্তর চাই। আপনার প্রিয় কোচ? জর্জ কোটান। প্রিয় ফুটবল ক্লাব? ম্যানচেস্টার ইউনাইটেড। আদর্শ রাজনৈতিক নেতা? আমাদের এখানে একটু বলতে হবে আদর্শিক, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করি, এবং আমাদের তার যোগ্য উত্তরসূরি আমাদের জিয়া পরিবারের যে জ্যেষ্ঠ সন্তান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা আগামীর পথ চলতে চাই। একটি শব্দে যদি ফুটবল নিয়ে আপনার? ফুটবলার আমিনুল হিসেবে আমি পরিচিত, এবং ফুটবলকে আমার প্রতিটি রক্তে বিন্দুর ভিতরে আমার ফুটবল রয়েছে। গোলপোস্টে খেলেছেন, এখন সুযোগ পেলে কোথায় খেলতেন? স্ট্রাইকার। এবং রাজনীতি, একটি শব্দে রাজনীতিকে কিভাবে মূল্যায়ন করছেন ছোট্ট করে? আমি আশা করি যে 5 তারিখের পরবর্তীত সময় এবং আগামীর যে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে, যে রাজনীতি হবে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য, এবং এদেশের মানব সম্পদের উন্নয়নের জন্য, এবং যে রাজনীতির মাধ্যমে আমাদের তরুণ সমাজ, নতুন প্রজন্ম, তাদের যে চিন্তা চেতনার যে বাস্তবায়ন ঘটানো প্রয়োজন, আমি মনে করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আল্লাহর রহমত আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হয়, আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় গুণগত পরিবর্তন আসবে।
অনেক অনেক ধন্যবাদ আমিনুল হক আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের সালাম স্টিল প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আবারও আগামী অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।